আমার নাম গোপী। বয়স ২৯। আমি কলকাতার বাসিন্দা। কলকাতা থেকে একটু সাইড একটা মফস্বল এলাকায় থাকি। বাড়িতে আমার বাবা মার একটি বোন আছে। বোনের বয়স ১৯-এর মতো। সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। দেখতে হেভি সুন্দরী, খুব ফর্সা, শরীর স্বাস্থ্য মোটামুটি। আমি আমার বোনকে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হতে দেখেছি। ১৩ বয়সের পর থেকে ওর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। আমার দেখে খুব লোভ হতো, মনে হতো যদি পেতাম একবার। আস্তে আস্তে যত বড় হচ্ছিল আমার লোভ তত বৃদ্ধি পাচ্ছিল। আমি ইয়ার্কি মেরে ওর সঙ্গে মজা করতে করতে ওর গায়ে হাত দিতাম। এটা প্রায় আজ থেকে মাস ৬ আগে। কিন্তু সে কাহিনী তোমাদের পরে শোনাব। কিন্তু আজ যেটা বলবো সেটা হলো এই মাত্র কাল আর পরশু যা ঘটেছে। এটা আমার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা। রবিবার আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল। আমাদের সকলের সেখানে নিমন্ত্রণ ছিল। কিন্তু বোনের প্রথম বর্ষের এক্সামের তৈয়ারি নেওয়ার জন্য ও বলল যেতে পারবে না। আমিও বললাম আমার অফিসের কাজ আছে তাই যেতে পারব না। মা আর বাবাকে বললাম তোমরা দুজনে যাও, আমি আর সুমনা বাড়িতে আছি। ওরা রাজি হয়ে গেল। শনিবার বিকেলবেলায় বাবা আর মা চলে গেল। আমি আর সুমনা বাড়িতে রইলাম। বোনের সঙ্গে মস্তি করে করে সন্ধে বেলায় আমি বেরলাম আড্ডা মারতে। আমার দুই বন্ধু রাহুল আর পঙ্কজ ছিল সেদিন। রাহুল একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার। পঙ্কজ ছোটখাটো ইলেকট্রিকের দোকানে কাজকর্ম করে। লেখাপড়াও বেশি দূর করেনি, কিন্তু আমাদের সঙ্গে পড়তো বলে বন্ধুত্ব আছে। আমরা একটা জায়গায় আড্ডা মারতে মারতে বিয়ার খাচ্ছিলাম। বসে বসে গল্প করতে করতে আমি বললাম, আচ্ছা আমার বোন সুমনাকে তোদের কেমন লাগে? ওরা তো অবাক হয়ে গেল। আমি একটা দাদা হয়ে নিজের বোনের সম্পর্কে এরকম বলছি শুনে। ওরা প্রথমে বলল ভালো। আমি তারপর ওদের ভেতরের ভয় কাটানোর জন্য বললাম ওকে কাছে পেলে তোরা কি করবি? তখন তো সবাই হতভম্ব। তারপর কিছুক্ষণ পরে পঙ্কজ বলল, আরে ভাই তুই রাগ করবি বলে বলতে পারিনি, কিন্তু আমার তো হেভি লাগে। ও যখন কলেজ যায় আমি দোকান থেকে ওকে দেখি। যা লাগে না ওকে দেখতে। কতবার তোদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দেখেছি। একটা সুযোগ করে দে না ভাই, তোর যা লাগে দেব। রাহুল বলল ভালোই হয় যদি কাছে পাই। আমি বললাম বাড়িতে এসময় কেউ নেই, সবাই মিলে একটা সুযোগ আছে। কিভাবে কি করা যায় বলতো? পঙ্কজ বলল চল এখুনি তোদের বাড়ি যাই। আমি বললাম আশেপাশের ফ্ল্যাটের লোকেরা সন্দেহ করবে। তাছাড়া মা যদি জানতে পারে তাহলে খুব বকবে। এখানে হবে না, অন্য কোথাও। তখন রাহুল একটা মস্ত প্ল্যান দিল। বলল চল সবাই মিলে দীঘা ঘুরে আসি। তোর বোনকেও নিয়ে যাই। ওখানে গিয়ে হোটেল ভাড়া নেব। তারপর সেখানে সবাই মিলে। আমি বললাম কিন্তু ও কি আমাদের সঙ্গে যেতে রাজি হবে? পঙ্কজ বলল রাজি কাতে হবে। তুই শুধু যেভাবে হোক তোর বোনকে রাজি করা। আমার দীঘায় অনেক পরিচিতি আছে। আমার চেনা হোটেলও আছে। আমি ফোনে রুম বুক করে নেব। আমি বললাম ঠিক আছে দেখছি। রাহুল বলল না দেখছি নয়, আমি সব খরচা করব। তুই শুধু রাজি করা। আমি বললাম ঠিক আছে। তাই আমাদের ঠিক হলো আমরা তিনজন দীঘা যাব আমার বোন সুমনাকে নিয়ে। দীঘা হল ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সি বিচ। খুব সুন্দর জায়গা। আমি ওখানে ৩-৪ বার গেছি। কলকাতা থেকে ৪-৫ ঘন্টার পথ। বাসে করে যেতে হয়। এছাড়া ট্রেনেও যাওয়া যায়। এবার কাহিনীতে আসি। আমি বাড়িতে এসে বোনকে বললাম সুমনা বাবা মা তো নেই, চল না কোথাও থেকে ঘুরে আসি। আমার দুই বন্ধু আর দুই বান্ধবী যাবে। সবাই মিলে মজা করতে করতে যাব। ও বলল দাদা আমার যে পরীক্ষা সামনে পড়াশোনা করতে হবে। আমি বললাম চল না একটা দিন তো। আমরা সবাই মিলে খুব মস্তি করব। আর তাছাড়া তুই তো জানিস আমার বন্ধুদের কে। সীমা আর আঞ্জু যাবে সঙ্গে। তোরা তিনজন মেয়েরা মস্তি করবি। এইভাবে অনেকক্ষণ ধরে বলে ওকে রাজি করলাম। বললাম ব্যাগ প্যাক করে নে। বিচে স্নান করতে হবে। সেই অনুযায়ী হালকা কাপড় জামা নিবি। সকালে বেরব। রাতে শুয়ে শুয়ে রাহুল আর পঙ্কজকে ফোন করে দিলাম। সকালে দুজনে বেরিয়ে পড়লাম। রাহুল আর পঙ্কজ পরের স্টপেজে উঠবে। আমরা বাসে উঠে পড়লাম। পরের স্টপেজ যথারীতি রাহুল আর পঙ্কজ উঠল। বোনের পাশে আমি বসেছিলাম।
2-3টা স্টপেজ পর যখন কোনো মেয়ে উঠল না তখন বোন আমাকে বলল, কিরে দাদা, তুই যে বললি সীমা আর আঞ্জু আসবে, কই উঠল না তো? আমি বললাম, ওদের বাড়িতে কি প্রবলেম হয়েছে তাই আসতে পারেনি। বোন তো চিন্তায় পড়ে গেল, বলল, তাহলে কি হবে? আমি বললাম, চিন্তার কি আছে, এই তো আমরা 3জন আছি, 4জনে মস্তি করব। বোনকে খুব চিন্তিত দেখালো। রাহুল আর পঙ্কজ ওর সঙ্গে গল্প করতে লাগল। বাস দীঘা পৌঁছালো 12টা নাগাদ। আমরা সবাই বাস থেকে নেমে হোটেলের দিকে রওনা দিলাম। পঙ্কজ আগে থেকে হোটেলে রুম ঠিক করে রেখেছিল। গিয়ে দেখলাম খুব কনজেস্টেড জায়গা হোটেলটা। ছোট ছোট খুপুরি খুপুরি রুম, খুব একটা পরিষ্কার নয়। আমি বললাম, এইরকম জায়গায় কেন ঠিক করলি? কোনো ভালো জায়গায় ফ্যামিলি হোটেল পেলি না? পঙ্কজ কোনো উত্তর দিল না। বলল, যা ঠিক করেছি তাতেই চল, বেশি কথা বলিস না। পরে জেনেছিলাম এটা আসলে একটা কম দামি হোটেল। বাইরে থেকে যারা ওসব কাজের জন্য এখানে আসে তারা এখানে থাকে। এদের নিজস্ব সার্ভিসও আছে, কেউ কেউ সাথে নিয়েও আসে। যাই হোক, আমরা 2টো রুম বুক করলাম, একটা বোনের জন্য আর একটা আমাদের 3জনের জন্য। আমরা রুমে ঢুকে প্ল্যান করলাম বিচ যাওয়ার আগে একটু ড্রিঙ্ক করব। তাই বোনের রুমে নিয়ে গিয়ে বললাম, তুই ফ্রেশ হয়ে নে, একটু পরে বিচে যাব, আমরা খাবার নিয়ে আসছি। এই বলে আমরা বাইরে গেলাম। একটা বারে বসে বসে হুইস্কি আর খাবার খেলাম। আধ ঘন্টা পরে ওখান থেকে বেরিয়ে বোনের জন্য খাবার কিনতে গেলাম। এসে দেখি পঙ্কজ আর একটা ড্রিঙ্কস কিনেছে। আমি বললাম, কি হবে এটা? বলল, কাজে লাগবে। আর একটা স্প্রাইটের 600 ml কিনে রুমে এলাম। রুমে এসে পঙ্কজ স্প্রাইটের বোতলটা একটু খালি করে ওতে ড্রিঙ্কসটা ঢেলে দিল। তারপর বলল, চল এবার সুমনার রুমে। বলে সে খাবারটা আর স্প্রাইটটা নিয়ে সুমনার রুমে ঢুকল। আমিও গেলাম। গিয়ে বললাম, তুই ফ্রেশ হয়েছিস? বোন বলল, হা দাদা। আমি বললাম, খেয়ে নে, তারপর বিচে যাব। পঙ্কজ ওকে স্প্রাইটটা দিল, বলল, সুমনা তুমি এটাও খেয়ে নাও। আমরা বসে বসে গল্প করতে লাগলাম। খেয়ে দিয়ে স্প্রাইটটা খেতে লাগল। বলল, দাদা স্প্রাইটটা এত কড়া কেন বলতো? পঙ্কজ বলল, হয়তো ডিপে ছিল তাই, কিংবা হবে হয়তো আগেকার জিনিস। তুমি খেয়ে নাও, কিছু হবে না বলাতে ও খেতে লাগল। আমরা ওকে বললাম, তুই খেয়ে রেডি হ, আমরাও রেডি হচ্ছি, বিচে যাব। তারপর আমরা 10 মিনিট পর রেডি হয়ে সুমনাকে ডাকলাম। ও বেরিয়ে এলো, একটা রেড কালার জিন্স আর একটা গ্রিন কালার টপ পরে। পঙ্কজ ওকে বলল, সুমনা এই ড্রেস পরে বিচে যেও না, চলো আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিচ্ছি। বলে পঙ্কজ রুমের ভেতরে নিয়ে গেল সুমনাকে। কিছুক্ষণ পর পঙ্কজ বেরিয়ে এলো। আমি বললাম, কিরে, কি ড্রেস দিলি ওকে? পঙ্কজ বলল, দেখতেই পাবি, তোর বোনকে কি বানাবো, দেখতেই পাবি। কিছুক্ষণ পরে সুমনা বেরিয়ে এলো, একটা শর্ট প্যান্ট আর একটা লাইট ইয়েলো জামা। ও খুব লজ্জা পাচ্ছিল এটা পরে। বলল, পঙ্কজদা, এটা তো নাইট ড্রেস, এটা পরে বিচে যাব। পঙ্কজ বলল, চল, এরকম ড্রেসে বিচে স্নান করার জন্য বেস্ট। তুমি কি স্প্রাইটটা পুরো খেয়ে নিয়েছ? বোন বলল, না, পুরোটা খাইনি। পঙ্কজ তখন বলল, ওটা নিয়ে নাও, বিচে পিপাসা পেলে খাবে। তারপর আমরা বিচে গেলাম। সানডের বাজার, তাই আজ বিচে খুব ভিড়। আমরা একটু সাইড এ কম ভিড় দেখে জলে নামলাম। সুমনা জলে বেশি দূর নামল না। আমরা অনেক দূর এগিয়ে গেলাম। কিছুক্ষণ পরে খেয়াল এলো সুমনা সেখানে একা আছে। ভাবলাম দেখে আসি। সামনে গিয়ে দেখলাম, কি হট লাগছে। আশেপাশের কিছু চ্যাংড়া ছেলে ওকে হা করে দেখছে। আর বোন সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরে অস্বস্তি ফিল করছে। ঠিক এমন সময় একটা বড় ঢেউ এলো। সুমনা এটার জন্য প্রস্তুত ছিল না, আর ও ছিটকে পড়ে গেল। ঢেউ এসে ওর জামার নিচের অংশটা তুলে দিল। জামাটা একদম ওপরের দিকে উঠে গেল, আর ওর সমস্ত অংশ বেরিয়ে পড়ল। এটুকু আমাদের গরম করার পক্ষে যথেষ্ট ছিল। বোন সঙ্গে সঙ্গে উঠে নিজের জামা ঠিক করল। ওদিকে পঙ্কজ আর রাহুলও এসব দেখছিল। এইসব দেখে আমরা তো আর থাকতে পারলাম না। যেভাবে হোক আজ মজা নিতেই হবে। আমরা জলের উপরে উঠে এলাম। বোনকে ডাকলাম উঠে আসতে। পঙ্কজ ওর কোমরে বাঁধা গামছাটা সুমনাকে দিল। বলল, চলো আমরা উপরে উঠে বসি। আমরা সবাই মিলে ডাবের জল খেলাম। পঙ্কজ বলল, স্প্রাইটটা পুরোটা খেয়ে নিতে, কারণ আমরা ভালোভাবেই জানি যে ডাবের জলের সঙ্গে ওটা খেলে নেশা বেশি ধরে। কিছুক্ষণ পরে আমরা একটু সাইডের দিকে যাওয়ার প্ল্যান করলাম।
বলে সমুদ্রের ধার ধরে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দেখলাম লোকজন তেমন একটা ছিল না। আরও একটু এগিয়ে গেলাম আমরা। অনেকটা যাওয়ার পর দেখলাম এখানে কেউ নেই। এখানে আমরা জলে নামার জন্য ঠিক করলাম। সুমনা বলল সে জলে নামবে না। আমি আর রাহুল সমুদ্রের জলে নেমে এগিয়ে গেলাম। পঙ্কজ সুমনাকে যাওয়ার জন্য বলছিল। সুমনা কিছুতেই যাবে না দেখে পঙ্কজ ওর হাত ধরে টেনে আনল। সুমনা বেশি দূর যেতে চাইল না। পঙ্কজ ও আর জেদ করল না। পঙ্কজ সুমনাকে জল ছেটাচ্ছিল। সুমানও পঙ্কজের সঙ্গে খেলছিল। ওরা দুজনে কোমর জলের মধ্যেই ছিল। আমরা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছি। সেখানে খুব মজা করছি। আমি আর রাহুল দূর থেকে পঙ্কজকে ডাকলাম, চলে আয়, সুমনা ওখানেই থাক। পঙ্কজ তখন সুমনাকে বলল, চলো ওদের কাছে যাই। বোন বলল, না পঙ্কজদা, তোমরা যাও, আমি এখানেই আছি। পঙ্কজ আর কথা শুনল না। ওকে টানতে টানতে এগিয়ে গেল ক্রমশ গভীর জলের দিকে। বোন ভয় পেল। বলল, আমি যাব না। পঙ্কজ তাকে নিয়ে এগিয়ে গেল আরও গভীর জলে। এবার বোন খুব ভয় পেল আর পঙ্কজের গলা জড়িয়ে ধরল। পঙ্কজ এই সুযোগটাই খুঁজছিল। আমরা এবার বুঝতে পারলাম পুরো ব্যাপারটা। রাহুল ছুটে এগিয়ে গেল ওদের দিকে। পিছন থেকে গিয়ে সুমনাকে জড়িয়ে ধরল। সুমনা ভয় পেয়ে একবার রাহুলের গলায় আর একবার পঙ্কজের গলায় ঝুলতে লাগল। বোন খুব ভয় পেয়েছিল, তাই সে ওদের মনভাব বুঝতে পারল না। এরপর আমি গিয়ে পৌঁছালাম ওখানে। বোন আমাকে দেখে ভয়ে আমার গলা জড়িয়ে ধরল। রাহুল আর পঙ্কজ পিছন থেকে মজা নিতে লাগল। পঙ্কজ ওকে বোঝাতে লাগল ভয় নেই। রাহুল ওর খোলা থাইয়ে হাত বোলাতে লাগল। সবাই মিলে সুমনাকে নিয়ে খেলতে লাগলাম। আমার বেচারি অসহায় বোন একবার আমার গলায় একবার বন্ধুদের গলায় ঝুলতে লাগল। এইভাবে খেলতে খেলতে সুমনার জামার নিচের দিকের দুটো বটন খুলে গিয়েছিল। আমরা এবার সেদিকে মনোযোগ দিলাম। আমি লক্ষ্য করলাম কি অসাধারণ দেখতে আমার বোন। কি চকচক করছে ওর স্কিন। এবার বোন বুঝতে পারল ওর সঙ্গে কি হচ্ছে। কিন্তু ওর কিছু করার ছিল না। ও বলতে লাগল, দাদা আমায় ছেড়ে দে। আমরা ওকে জলের উপরে বসিয়ে দিলাম। তিনজন মিলে অবাধ খেলায় মেতে উঠলাম। তারপর পঙ্কজের গামছাটা আমি ওকে দিলাম, সেটা দিয়ে বোন তার নিচে বেঁধে আমাদের সঙ্গে হোটেলের দিকে রওনা হল। হোটেলে গিয়ে আমরা সবাই বোনের রুমে ঢুকলাম। বোন ওই অবস্থায় বিছানায় বসে কাঁদতে লাগল। ভাবতে লাগল কিভাবে ও আমাদের কাছে বিলি হয়ে গেল। তখনও কি আর বুঝতে পেরেছিল যে ওর সঙ্গে আরও কি কি হতে চলেছে। কিন্তু আমাদের তখন ওর অবস্থা ভাবার মতো সময় নেই। পঙ্কজ এসে ওকে বিছানার উপরে ফেলে দিল। আমার বোন সুমনার অবস্থা ওঠার মতো ছিল না। সে একদম চুপচাপ শুয়েছিল। প্রচণ্ড ক্লান্ত অবস্থায় মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। কোনো কথা বলছিল না। পঙ্কজ আর রাহুল ওকে তুলে ধরে আস্তে আস্তে বাথরুমে নিয়ে গেল। আমিও গেলাম পিছু পিছু। বাথরুমে গিয়ে আমরা তিনজনে মিলে সুমনাকে স্নান করিয়ে দিলাম। ভালো করে সাবান মাখিয়ে সুমনাকে স্নান করিয়ে দিলাম। আমরাও স্নান করে নিলাম। তারপর স্নান করে বেরিয়ে সুমনাকে ভালো করে মুছিয়ে দিলাম আর নিজেরাও মুছে নিয়ে চুপচাপ বেডে শুয়ে পড়লাম। আফটার অল সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই সবাই ঘুমিয়ে গেলাম। বোনের ঘুম ভাঙল সন্ধে বেলার একটু আগে। ঘুম ভাঙতেই নিজেকে সকলের মাঝে ওই অবস্থায় পেয়ে খুব কাঁদতে শুরু করল। ওর কান্নায় আমারও ঘুম ভেঙে গেল। আমি ওকে বুঝিয়ে বললাম যা হয়েছে ভুলে যেতে। কিন্তু বোন খুব কাঁদছিল। পঙ্কজ ও রাহুলের ঘুম ভেঙে গেল। ওরাও বোনকে বোঝাতে লাগলো যা হয়েছে সব ভুলে যেতে। পঙ্কজ বলল আমাকে খাবার আনতে। সবার খুব খিদে পেয়েছে। সুমানা ও কিছু খেয়ে নেবে। আমি উঠে ড্রেস পরে খাবার আনতে বেরিয়ে গেলাম। ওদেরকে বললাম তোরা এবার আমাদের রুম এ যা আর সুমানা ড্রেস পরে নিক। ওরা বলল হ্যাঁ তুই যা, আমরা দেখছি। আমি তো বেরিয়ে গেলাম খাবার আনতে। 10-15 মিনিট পরে খাবার নিয়ে রুম এ এসে দেখলাম ওরা সবাই একই অবস্থায় আছে। আমি তো অবাক হয়ে বললাম, কিরে তোরা এবার যা রুম এ। এসব কি হচ্ছে এখনো? এবার ওকে একলা ছেড়ে দে। বোনের কান্না আরও বেড়ে গেল আমার কথা শুনে। সে আমার কাছে ছুটে এসে বলল, দাদা ওরা আমাকে ব্ল্যাকমেল করছে। ওরা মোবাইলে আমার ফটো আর ভিডিও রেকর্ড করে রেখেছে। এখন ওরা আমাকে ব্ল্যাকমেল করছে। আমি রাহুলকে বললাম, কিরে এসব কি করছিস? পঙ্কজ বলল, চিন্তা করিস না ভাই, তোর বোনকে আজ দীঘার সার্ভিস বানাবো। আমি তো খুব রেগে গেলাম।
বললাম চল তোরা এবার এ ঘর থেকে যা। পঙ্কজ বলল এ ঘর থেকে কেউ যাবে না। সবাই এই রুমেই থাকব আর এই অবস্থাতেই থাকব। তোর ভালো লাগুক বা না লাগুক। বেশি কথা বললে তোর বোনের ফটো গোটা দুনিয়া দেখবে। ইন্টারনেটে ছেড়ে দেব। আমি ভয় পেয়ে চুপ করে গেলাম। ভাবতে থাকলাম এরা আমার বোনকে নিয়ে কি করার প্ল্যান করছে। তারপর কথা না বাড়িয়ে সবাইকে খাবার সার্ভ করলাম। বোন কাঁচতে কাঁচতে খেয়ে নিল। কিছুক্ষণ পরে সবাই মিলে ড্রেস পরে বাইরে বেরোতে গেলাম। ওরা বোনকে সঙ্গে নিয়ে গেল। চারদিক ঘুরতে ঘুরতে ওরা দুজন বারবার আমার বোনের অসভ্যতামি করছিল। কিছুক্ষণ ঘোরার পর একটা শপ থেকে ড্রিঙ্কস কিনে নিল বেশি করে। আমি বললাম এত কে খাবে রে? পঙ্কজ বলল খাওয়ার লোক আছে। কিছুক্ষণ পরে হোটেলে ফিরে রুমে ঢুকলাম আমরা। পঙ্কজ বাইরে বেরিয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। বাইরে দেখতে বেরিয়ে দেখলাম পঙ্কজ হোটেল ম্যানেজারের সঙ্গে গল্প করছে। ম্যানেজার হাসতে হাসতে ওর সঙ্গে কি সব গল্প করছে। কিচ্ছুক্ষণ পরে পঙ্কজ রুম এসে গেল। আমরা সবাই ড্রিঙ্কস খেতে বসলাম আর সুমানা এক কোণে বিছানায় বসেছিল। পঙ্কজ বলল এসো রানী আমাদের পানি ঢেলে দাও। সুমানা না বলল। পঙ্কজ উঠে গিয়ে জোট করে বোনকে নিয়ে এলো। আর বলল আমরা যা বলছি সেটাই কর তবে তোর ভালো হবে। না হলে কি যে হবে সেটা জানিস তো। সুমানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। চুপচাপ চলে এসে আমাদের ড্রিঙ্কস ঢেলে দিতে লাগল। পঙ্কজ বলল এবার নাচতে শুরু করো রানী। বলে রাহুল উঠে গান চালিয়ে দিল। আমার বোনকে ওরা সামনে রেখে বলল এবার নাচো রানী। বোন অসহায় অবস্থায় ড্যান্স শুরু করল। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। পঙ্কজ বলল আমাদের নতুন অতিথি এসেছে। বলে দরজাটা খুলে দিল। আমি অবাক হয়ে দেখলাম হোটেল এর ম্যানেজার আর ক্যাশিয়ার এসেছে। আমি বুঝতে পারলাম পঙ্কজ কি করল এতক্ষণ ধরে। কিন্তু আমার কিছুই করার ছিল না। ম্যানেজার এসে আমাদের সঙ্গে বসল। বোন তো লজ্জা পেয়ে বেডে বসে পড়ল। পঙ্কজ বলল ড্যান্স করো লজ্জা কিসের? আজকে আমাদের নিউ পার্টনার এরা। বলে সুমানাকে ধরে টেনে নিয়ে এলো। আর নাচাতে লাগল। আমার অসহায় বোন সুমানা কয়েকজন লোকের সামনে ড্যান্স করতে লাগল। ম্যানেজার বলল কি সুন্দর মেয়ে এনেছ। কোথা থেকে পেলে? এ তো দিঘার টপ হয়ে যাবে। আজকে একে আমরা টেস্ট করি তারপর দেখছি। সুমানা ড্যান্স করতে করতে ড্রিঙ্কস ঢেলে দিতে লাগল। ক্রমশ আসর জমে উঠল। ম্যানেজার মাঝে মাঝে উঠে আমার বোনের সঙ্গে ড্যান্স করতে করতে তার সাথে বেয়াদবি করতে লাগল। কিছুক্ষণ পরে রাহুল উঠে সব খুলে দিল। ম্যানেজার আর ক্যাশিয়ারও খোলার লাইসেন্স পেয়ে গেল। সকালে আমি উঠে পড়লাম আর বোনকে বোঝালাম যা হবার হয়েছে আর কাঁদিস না। একটু পরে তো এখন থেকে চলে যাব। তারপর আর কিছু হবে না। চুপ কর। এই বলে সান্ত্বনা দিতে লাগলাম। ওদের বললাম তোরা এবার উঠে ড্রেস পর একটু পরে তো বেরোতে হবে। 10টার মধ্যে তো রুম খালি করে দিতে হবে। পঙ্কজ বলল চিন্তা করিস না কেউ কিছু বলবে না। রুম থেকে আজ কেউ যাব না। আমি বললাম সে কি রে? আজকে না গেলে কি করে হবে? এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে। পঙ্কজ বলল তুই খরচের চিন্তা করিস না। আজকে আমাদের খরচ একদম নীল বরং উল্টে ইনকাম করব। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। ভাবতে থাকলাম আমার বোনকে নিয়ে এরা নিশ্চয় কিছু প্ল্যান করেছে। তবু পঙ্কজের ভয়ে চুপ করে রইলাম। কিন্তু আসল গল্প অন্য ছিল। আমার কল্পনাতেও আসেনি আমার বোনকে নিয়ে এরা কি করতে চলেছে। যাই হোক তারপর সকালে সবাই উঠে যে যার ড্রেস পরে ব্রাশ করে চাটা খেলাম। তারপর বসে বসে কিছুক্ষণ কথা বললাম। জানতে চাইলাম ওরা কি করতে চায় সারাদিন। কিছুক্ষণ পরে সুমনাকে ওর রুমে রেখে দিয়ে পঙ্কজ আর রাহুল আমাদের রুমে এলো। আমি আমার বোনকে সান্ত্বনা দিতে লাগলাম। কিছুক্ষণ পরে আমিও এই রুমে এলাম। ওদের বললাম হ্যাঁ রে আজকে তোরা কি আবার সি বিচে সুমনাকে নিয়ে যাবি? ওরা বলল আজ আর সি বিচ নয় রে পাগলা। শুধু দেখ তোর বোন আমাদের আজ কোথায় কোথায় নিয়ে যায়। কিছুক্ষণ পরে হোটেলে ফিরে এসে সুমনার রুমে খাবার পৌঁছে দিয়ে এলাম। পঙ্কজ এসে বলল খেয়ে নাও একটু পরে সিনেমা দেখতে যাব। 12টা থেকে শো শুরু হবে। বলে পঙ্কজ চলে গেল। বোন খেয়ে দিয়ে চুপ করে বসেছিল। পঙ্কজ এসে বলল কি হলো রানী চলো সিনেমা দেখতে যাব। যে কদিন এখানে আছো আমরা যা বলি তাই করো, না হলে কি হবে সেটা ভালোভাবেই জানো। বোন তো অনিচ্ছা সত্ত্বেও রেডি হলো। সালবার কামিজ পরে ফেল। পঙ্কজ এসে আবার বলল এসব কি পরছ? এসব ড্রেস এখানে চলবে না।
বলে সে একটা শর্ট স্কার্ট আর একটা হালকা হলুদ রঙের টপ দিল। আর বলল, এটা পরে নাও রানী। সুমনা অনিচ্ছা সত্ত্বেও ওগুলো পরে ফেল। আমরা সবাই মিলে বেরিয়ে সিনেমা হলের দিকে এগিয়ে গেলাম। আমি যেতে যেতে পঙ্কজকে বললাম, হ্যাঁ রে, কোথায় সিনেমা দেখতে যাবি? কি সিনেমা চলছে কিছু বল। পঙ্কজ বলল, যেখানে যাচ্ছি চুপচাপ চল। কিছুক্ষণ হাঁটার পরে পঙ্কজ একটা ছোট্ট সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়াল। সেখানে দেখি একটা ছোট্ট সিনেমা হলো আর সেখানে বিগ্রেড মুভি চলছে। আমি তো বুঝতেই পারলাম আজকে আমার বোন এর সাথে কি হতে চলেছে। ম্যাডাম, আপনি একই করছেন? আমি তো আপনার বাড়িতে চাকরি করতে এসেছি। আপনি আমাকে 40,000 টাকা মাসে বেতন দিবেন। আপনি বলেছেন বাড়ির কাজকর্ম করার জন্য। আর আপনি আমাকে ঘরের ভিতর এনে দরজা বন্ধ করে দিলেন কেন? আপনি যদি আমায় 1 কোটি টাকাও দেন তারপরও আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারব না। তারপর ম্যাডাম আমাকে বিছানায় পা দুটো বেঁধে দিলেন। ম্যাডাম আমার থেকে অনেক বড় ছিলেন, তাই আমি ম্যাডামের সাথে পারি না। তারপর কি হয়েছিল বন্ধুরা, তা জানলে তোমাদের মাথা ঠিক থাকবে না। আমি রাস্তায় জুতা পালিশ করতাম। একদিন একজন বড়লোক ম্যাডাম এসে বলে, আমার কাছে চাকরি করলে মাসে 40,000 টাকা পাবে। আমি রাজি হয়ে যাই আর ম্যাডামের বাড়ি চলে যায়। এত বড় বাড়ি ছিল যেটা দেখে আমি অবাক হয়ে যাই। কিন্তু আরও অদ্ভুত লাগল এটা দেখে যে ম্যাডাম বাড়িতে একা থাকে। ম্যাডাম আমাকে বলল, আমি তোমাকে যে কারণে আমার বাড়িতে এনেছি, মানে তোমাকে যে চাকরিটা দিব সেটা হলো রাতে তুমি আমার পাশে ঘুমাবে। ও আমার খেয়াল রাখবে। ম্যাডামের কথা শুনে আমার আর বুঝতে বাকি ছিল না ম্যাডাম আমার কাছে থেকে কি চায়। তাই আমি বারণ করে দিয়ে ফিরে চলে যাচ্ছিলাম। তখন ম্যাডাম বলতে থাকে, এই ঘরে তোমার জন্য একটা উপহার আছে, সেটা নিয়ে যাও। তারপর আমি ঘরে যেতেই ম্যাডাম আমার সাথে জোর করে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম জাকির, আমি অনেক গরিব ছিলাম। আমার না কোনো গুণ ছিল, আর আমাকে না লেখাপড়া শেখানো হয়েছিল। আমার একটা বোন ছিল যার নাম ছিল জুয়েনা। সে অনেক সুন্দরী ছিল। এই পৃথিবীতে আমাদের ভাই বোনের আর কেউ ছিল না। কিন্তু আমাদের কপাল এত খারাপ ছিল যে বাবা মা একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করে। প্রথমে বাবা এমন করল, তারপর মা বাবার সাথে প্রতিশোধ নিতে মা ও বিশ্বাসঘাতকতা করেছিল। তারপর একদিন বাবা তাকে হত্যা করে আর নিজেও মরে যায়। তারা নিজেরা তো মরে গিয়ে বেঁচে গেল, আর আমাদের এই পৃথিবীতে একলা ফেলে গেল। আমাদের কিছু আত্মীয় ছিল, কিন্তু তারা আমাদেরকে খারাপ সময় নিয়ে হাসাহাসি করত। এজন্য আমরা কখনো তাদের কাছে সাহায্য চাইনি। আমার সে বাড়ি বাড়ি টিউশনি পড়াতে যেত, আর আমি জুতো পালিশ করতাম। এভাবে আমাদের সংসার চলত। যখন আমার বোন বলল আমি লোকের বাড়িতে গিয়ে টিউশন পড়াব, তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে যুবতী মেয়ে বাইরে যাবে। আমার বোন ব্যাচ করে এই পর্যন্ত বাচ্চাদের পড়ানো শুরু করে দেয়। বাড়িতে গিয়ে পড়ালে মাসে 6,000 করে দিত। এত টাকা তো আমি উপার্জন করতে পারতাম না। ভাবলাম এখন থেকে বোন বাড়িতে গিয়ে পড়াবে। বাড়িতে গিয়ে তো পড়াচ্ছে, কোনো অফিসে তো আর যাচ্ছে না। আর তাদের আমি চিনতাম, কারণ বোনের বান্ধবীর আত্মীয় ছিল। যার বাড়িতে পড়াতে যেত আমার বোনের বান্ধবী আমাদের বাড়িতে আসা যাওয়া করত। এজন্য আমি রাজি হয়ে গিয়েছিলাম। তার জন্য আমি বাধ্য ছিলাম। জুয়েনা বলল, তারা অনেক বড়লোক, আমাকে ঠিক করে সেজেগুজে যেতে হবে। আমাকে 1-2টা জামা বানাতে হবে। আমি টাকা ধার নিয়ে বোনের জন্য 2-3টা জামা বানিয়ে দিই। তারপর সে পড়াতে যেতে থাকে, আর আমি রাস্তায় জুতো পালিশ করতে থাকি। এমন করে 6-7 মাস কেটে যায়। আমার বোনের টাকা তারা 2,000 বাড়িয়ে দেয়। এখন আমার বোন মাসে 8,000 উপার্জন করে। আমরা বাড়িতে দুজনে থাকতাম। এজন্য আমাদের সংসার চলে যেত। কখনো ঘরে সবজি না থাকলে আমরা সেদিন শুকনো রুটি খেয়ে নিতাম। কিন্তু আমি জানতাম এভাবে জীবন চলে না, কারণ বোনের 19 বছর বয়স হয়ে গিয়েছিল। আমাকে বোনের বিয়ে দিতেই হবে। কিন্তু এভাবে কিছুই হচ্ছিল না। একদিন রাস্তায় বসে জুতা পালিশ করছিলাম। তখন আমার কাছে এক ম্যাডাম আসে। আমি অবাক হয়ে ভাবি যে ম্যাডাম এইদিকে কেন আসছে, কারণ আমি ম্যাডামদের জুতা পালিশ তো করতাম না। আর ম্যাডামদের জুতা পালিশ তো করা লাগে না।
কিন্তু সেই ম্যাডাম আমার কাছে এসে থেমে গেল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ভাবনার হারিয়ে গেল। আমি জুতোর দোকানের সামনে বসতাম। জুতোর দোকান অনেক বড় ছিল, এজন্য সামনে বসতাম। দোকানের সামনে একটা বসার জায়গা ছিল, সেখানেই বসে পড়ল। তাকে দেখে অনেক বড়লোক মনে হচ্ছিল। তার বয়স ৩৫ হবে। সে রঙিন চশমা পরেছিল। আর আমি জানতাম না যে সে রঙিন চশমা পরে আমাকে দেখছিল। আমিও আমার বোনের মতো দেখতে সুন্দর ছিলাম। আমি যখন জন্মেছিলাম সবাই আমাকে দেখে বলেছিল যে অনেক সুন্দর ছেলে জন্মেছে, কিন্তু কঠিন সময়ের জন্য আমার মুখের সৌন্দর্যটাই বদলে গেল। এখন আমাকে দেখে মনে হয় আমি যেন সবসময় চিন্তায় থাকি। সে কারোর অপেক্ষা করছিল আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। সে আমাকে বলছিল এখানে বসে কত পয়সা উপার্জন করা তার সময়কার ছিল না, এমন মনে হচ্ছিল দেখে। সেজন্য মনে হয় সে সময় কাটানোর জন্য আমার সাথে কথা বলতে থাকে। আমি বললাম খুব কম, কিছু না কিছু হয়ে যায়। সে আবার জিজ্ঞাসা করল, কত টাকা? আমি বললাম ৫,০০০ টাকা। সে বলল, এই পরিমাণে নিশ্চয় সংসার চলে না। আমি বললাম, হ্যাঁ চলে না, কিন্তু চালাতে হয়। আমি আর কোনো কিছু পারি না। আমি প্রথমে মজুরের কাজ করব ভেবেছিলাম, কিন্তু কাজ পাই না। মজুরি লোকই কাজের জন্য বসে থাকে। সে বলল, তোমার যখন কাজের এত দরকার, আমি তোমাকে কাজ দেব। আমার বাড়ি গিয়ে কাজ করবে। তখন আমি বললাম, আমি এর আগে কারোর বাড়িতে কাজ করিনি। আমি তো কিছুই জানি না। সে বলল, খুব বেশি কিছু জানার দরকার নেই, এমন কোনো বিশেষ কাজ নয়। কিন্তু টাকা খুব ভালোভাবে। আমি বললাম, কত টাকা পাব? সে বলল, ৪০,০০০ পাবে। এ কথা শুনে আমার হাত থেকে জিনিস পড়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। তার কথা শুনে আমি বললাম, আপনি শুধু বাড়ির কাজকর্ম করার জন্য আমায় ৪০,০০০ দেবেন? ঘরের এমন আর কি বাকি কাজ থাকে? হয় ঘর মুছতে হয়, না হলে বাড়ি দেখাশোনা করতে হয়, না হলে শাকসবজি আনতে হয়। এই কাজের জন্য এত টাকা? এত টাকা তো কোনো অফিসার টাকাও পায় না। আমি বললাম, আপনি নিশ্চয়ই ইয়ার্কি করছেন। গরিব মানুষের সাথে ইয়ার্কি করবেন না। ভগবান আপনাকে সব কিছু দিয়েছে। এর মানে এই নয় যে আপনি আমাদের সাথে এরকম ইয়ার্কি করবেন। সে বলল, আমি তোমার সাথে ইয়ার্কি করছি না। আমি সত্যি বলছি, তোমাকে ৪০,০০০ টাকায় দেব। এজন্য বেশি দিচ্ছি যাতে তোমার সাহায্য হয়। কারণ আমাদের বড়লোকদের তো জীবন এমনিতেই কেটে যায়। আমিও শান্তি পাব যে আমি কোনো ভালো কাজ করেছি। আর তোমার সাহায্য হয়ে যাবে। কেউ যদি আমাকে এত পয়সা দান দিতে চায়, এটা তো ভালো কথা। কারণ এতে আমার অসম্মান হবে না। যে আমাকে দান দেওয়া হচ্ছে আর তারও দান করা হয়ে যাবে। আর এতে আমার সংসারও চলে যাবে। যদি সে মাসে ৭ থেকে ১০,০০০ টাকা দিত, আমাকে দিত, তাতে আমার কোনো লাভ হতো না। কিন্তু ৪০,০০০ দিলে তো আমার বোনের ভবিষ্যৎ গড়তে হবে। আমি তাকে অনেক ধন্যবাদ জানালাম। সে বলল, আমার নাম রাত্রি, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। আমি তোমাকে ঘরের সকল কাজ বুঝিয়ে দেব। তুমি কালকে থেকে বাসার কাজে চলে আসবে। আমি বললাম, ঠিক আছে। আমি অনেক খুশি ছিলাম। আমি ভগবানকে ধন্যবাদ জানালাম। সত্যি কথা বলতে আমি কখনো বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি। আরও আমাকে ম্যাডাম বলল, তুমি প্রথম মাসের টাকা অ্যাডভান্স নিতে পারো। আমি বললাম, অসুবিধা নেই, আমি আপনাকে বিশ্বাস করি ম্যাডাম। নিজের সাথে আমার গাড়িতে করে তার বাড়ি নিয়ে গেল। উনার অনেক বড় গাড়ি ছিল, সেই গাড়ির পিছনে অবশ্য জায়গা ছিল। আমি তার গাড়ির পেছনে বসার জায়গায় বসে তার সাথে বাড়ি চলে গেলাম। তার বাড়ি দেখে আমি অবাক হয়েছিলাম। অনেক বড় বাড়ি ছিল। আমি যদি তার বাড়ি ঘর মুছে দেই তবে ৪০,০০০ তেমন কিছু না। বাড়িটা অনেক সুন্দর ছিল। কিন্তু যখন আমি ঘরে গেলাম তখন ম্যাডাম বলল, তোমাকে ঘর মুছতে হবে না বা খাবার তৈরি করতে হবে না। এই সমস্ত কাজের জন্য আমি আগে থেকেই ২ জন লোক ঠিক করে রেখেছি। তুমি শুধু তাদের দিয়ে কাজ করাবে, রোজকার সবজি নিয়ে আসবে, আর দেখবে যে বাকিরা ঠিকঠাক বাড়িতে কাজ করছে কিনা। আজ থেকে তুমি আমার বাড়িতে দেখাশোনার কাজ করবে। আমি ভাবছিলাম, এটা তো অনেক সহজ কাজ। কারণ আমাকে তো কোনো কাজই করতে হবে না, অন্যদের দিয়ে কাজ করাতে হবে। আর রইল বাকি বাজার থেকে সবজি আনা। এত বড় বাড়িতে তোর সবজি গাড়িতে আসে নিশ্চয়।
আমি ভাবলাম যে ম্যাডামকে বলি আপনি তো আমাকে অনেক বেশি পয়সা দিচ্ছেন। তারপর ভাবলাম না, সে যখন নিজে থেকে আমাকে এত টাকা দিচ্ছে আর তাতে তার কোনো সমস্যা নেই, আমার এত ভাবার কি আছে। ম্যাডাম বলল, কাল থেকে তুমি রোজ বাড়ির কাজে আসতে পারো, আর রাতে যদি তুমি এখানে থাকতে চাও তাতেও আমার কোনো অসুবিধে নেই। আমি বললাম যে এই ব্যাপারে আমি আপনাকে ভেবে জানাব। ম্যাডাম বলল, কাল থেকে পরিষ্কার হয়ে আসবে, কারণ তুমি এখন জুতা পালিশ করার লোক নয়, বরং একটা বড় বাড়ির দেখাশোনা করবে। এটা ভেবে আমারও আনন্দ হচ্ছিল। হঠাৎই আমার ভাগ্য বদলে গিয়েছিল। একদম রাস্তার ধারে বসে জুতা পালিশ করতাম, আর এখন এত বড় বাড়ির দায়িত্ব আমার উপর ছিল। ম্যাডাম আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। আমি ভাবলাম এত বড় খুশির খবর আমি প্রথমে আমার বোনকে শোনাব। তারপর ভাবলাম না, এখন বোনকে বলবো না যে আমি এত বড় চাকরি পেয়েছি। আমি এই পয়সাগুলো জমাবো। যদি এখন বলি তাহলে সব পয়সা খরচা করা শুরু করে দেবে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ৬-৭ মাস পর্যন্ত আমি পয়সা জমিয়ে বোনের জন্য গয়না বানাব, আর যখন বোনের জন্য একটা ভালো ছেলে খুঁজব বিয়ের জন্য, তারপর আমি তাকে এই চাকরির ব্যাপারে বলবো। তখন সে অনেক খুশি হবে। তাছাড়া আমাদের বংশে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আমার বোনের ১৯ বছর বয়স হয়ে গিয়েছিল। সেই হিসাবে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল, কারণ আমার মায়ের বিয়ে শুধুমাত্র ১৬ বছর বয়সেই হয়ে গেছিল, আর বিয়ে হতে হতে ১২ বছর চলে গিয়েছে। আমার কোনো প্রস্তুতি ছিল না, আর আমাদের আত্মীয়রা তো কোনো কাজেরই ছিল না। কিন্তু কথা শোনাতে সবার আগে ছিল তারা বলতো আমি নাকি আমার বোনকে বড়ি বানিয়ে দেব, আর তার বিয়ে হবে না। কি করে হবে? তার কাছে তো কোনো পরিচয় নেই। আমি সবার মুখ বন্ধ করতে চাইতাম, আর সবাই জানতে পেরেছিল যে আমি আমার বোনের জন্য অনেক চমৎকার জিনিস বানিয়েছি। এই জন্য আমি আমার বোনকেও জানাই। কিন্তু রাত্রিবেলা আমার বোন বলল, আজকে তোমাকে অনেক খুশি লাগছে। আমি বললাম, হ্যাঁ, আমার কাছে অনেক লোক এসেছিল। এই কথা শুনে সে আর কিছু বলল না, সে অনেক খুশি ছিল। আমি বললাম, তুমি এত খুশি কেন? সে বলল, আমি যেখানে পড়াশোনা করাই সেখানে পরের মাস থেকে ২,০০০ বাড়িয়ে দেবে, মানে আমার টাকা ৯,০০০ হয়ে যাবে। বাচ্চাদের ক্লাস বেড়ে যাচ্ছে, সেজন্য একটু বেশি পরিশ্রম করতে হবে। আমি বললাম, পরিশ্রম তো করতেই হবে, তবেই তো কিছু পাওয়া যায়। আমার বোন রাতের খাবার বানিয়েছে, আমরা খাবার খেয়ে শুয়ে পড়ি। আমি তাকে বললাম, আজ থেকে আমি অনেক কাজ করব, কারণ আমাকে অনেক টাকা জমাতে হবে। আমি কখনো সকালে ঘুম থেকে উঠতাম না, কিন্তু এখন উঠতে হবে। আমি অবাক হয়ে যেতাম এটা ভেবে যে এত বড় বাড়িতে ম্যাডাম একা থাকে কিভাবে। আমি তো ভাবতাম এখানে হয়তো আরও লোক থাকে, কিন্তু এখানে তো চাকরি বসেছিল আর থাকার মতো কেউ ছিল না। ম্যাডাম সারা রাত জেগে থাকত, আর পরের দিন ১২টা অবধি ঘুমাত। খাবার খেত না, ঘুম থেকে ওঠার পর চা খেত। যখন আমি থাকতাম তখন শুধু একবেলায় খাবার খেত। সেখানে অনেক রকমের খাবার থাকত। সে খাবার খেয়ে আবার শুয়ে পড়ত। সারারাত জেগে থাকবে আর সারাদিন ঘুমাবে। বড়লোকদের জীবন এমনই হয়। এখানে অনেক বেশি বাড়ির কাজ থাকত না, শুধু সবার দায়িত্ব আমার উপরে ছিল, আর এটা আমার খুব ভালো লাগত। একদিন আমি সবজি আনতে যাই, আর আমাকে যে টাকা দেওয়া হয়েছিল সেখান থেকে ২,০০০ বেঁচে যায়। আমি ম্যাডামকে ফেরত দিতে গেলে ম্যাডাম বলল, রেখে দাও, এটা তুমি উপার্জন করছো। কারণ এর আগে যে বাজার করতে যেত সে এই টাকায় কম সবজি কিনে আনত। তুমি তো অনেক বুদ্ধি দিয়ে বাজার করেছ, এত জিনিস কিনেছ, আবার টাকাও বাঁচিয়েছ, তাই এটা তোমার পুরস্কার। সে আমার অনেক খেয়াল রাখত, যেন আমাকে সবসময় দেখত যে আমি ঠিকমতো বাড়ির কাজ করছি কিনা। ম্যাডাম আমাকে বলল, আজ রাতে তুমি বাড়ি যাবে না? আমি বললাম যে না, আমি বাড়ি যাব, আমার দরকারি বাড়িতে অনেক কাজ আছে। ম্যাডাম আমাকে ঘরে নিয়ে বলল, তোমার সাথে দরকার আছে। আমি তোমাকে বলছি। আমি সেই ঘরে ম্যাডামের জন্য ২ ঘন্টা অপেক্ষা করতে থাকি, কিন্তু সে আর ছিল না। আমি ভাবছিলাম যে কি এমন হতে পারে, ঘরের সব কাজ তো হয়ে গেছে। ২ ঘন্টার পর কিনা সে খুব সেজেগুজে আসে। অনেক সুন্দর দেখতে লাগছিল তাকে, নিজের বয়সের থেকে অনেক কম বয়সী মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কোথাও যাবেন? আমি ভাবলাম আপনি কোথাও যাবেন, হয়তো চাকর ছুটিতে গেছিল।
তাই আমি ম্যাডামকে ছেড়ে দিতাম। আমি গাড়ি চালাতে জানতাম কিন্তু সে আমার পাশে এসে বসে গেল। তারপর অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, এমন করে কি দেখছেন? সে বলতে লাগল, চুপ করো, এখনকার দিনে কেউ এতটাও বোকা হয় না। আমি কেন তোমাকে চাকরিতে রেখেছি? তুমি কি বুঝতে পারছ না? তুমি এতটা বোকা না। আমি সব চাকরদের ছুটি দিয়েছি। তোমাকে এখানে রেখেছি, আমি তৈরি হয়ে এসেছি। কেন এসেছি তুমি কি বুঝতে পারছ না? তুমি কোনো ছোট বাচ্চাও নয়, তোমার বয়স তো 17 হবে। আমি অবাক হয়ে গেলাম। অনেক চিন্তিত হয়ে গেলাম। ম্যাডাম বলল, তোমার কিছু হবে না। আমি তোমাকে গাড়িতে নিয়ে ঘুরছি, এতে তুমি খুশি না? আমি বললাম, না, আমি এরকম করি না। আমি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম। তখন সে আমাকে বলল, আমি তাকে বারণ করেছিলাম। আমি তাকে বললাম, আপনি আমাকে দিয়ে এসব কিছু করাতে পারেন না। আমি এমন কখনোই করব না। আমি আপনাকে নিজের ম্যাডাম মনে করি। আপনার জন্য আমার মনে অনেক সম্মান আছে। আমি তাকে 2-4টা কথা শোনাই। আর যখনই সেখান থেকে যেতে শুরু করি, আর তখনই ম্যাডাম হাততালি দিতে শুরু করে। আমি ঘুরে তাকাই, সে বলল, তুমি আজকে অনেক বড় পরীক্ষায় পাস করেছ। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি পরীক্ষা? সে বলল, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, যেটাতে তুমি পাশ করে গেছ। এখন আমি চাই তুমি আমার এক পরিচিত মেয়েকে বিয়ে করে নাও, যাকে আমি নিজের মেয়ে ভাবি। সে বাড়ির বাইরে বসে আছে। যাও, গিয়ে তার সাথে কথা বলে নাও। ভাবো, এটা তোমার জন্য পুরস্কার। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এসব আপনি কি বলছেন?